ত্যাগের মহিমায় দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল আজহা। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত, যেখানে এক কাতারে দাঁড়ানো সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। নামাজ শেষে দোয়ায় ছিল শান্তির আহ্বান, আর হৃদয়ে ছিল নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। ভোর গড়িয়ে সকাল হতে না হতে ঢাকার জাতীয় ঈদগাহে নামে মানুষের ঢল। শিশু, তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রার্থনার ময়দান সহ চারপাশে তখন এক হৃদয়গ্রাহী আবহ। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত। অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান নামাজের কাতারে। ছিলেন প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। এরপর কুশল বিনিময় করেন মুসল্লিদের সাথে। পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে এবারের ঈদ জামাত হয়ে ওঠে একতা, শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি। পরিবর্তন একটা প্রক্রিয়া, এটা দীর্ঘ প্রক্রিয়া, প্র্যাকটিস করতে হয় পরিবর্তনের জন্য, একদিনে হয় না পরিবর্তনটা। আসলে আমরা চাই অ্যাকচুয়াল গণতান্ত্রিক একটি রাষ্ট্র। ভিন্ন পেশা, ভিন্ন বয়স, তবু ঈদের জামাত শেষে সবার হৃদয়ের অনুভূতি এক। ত্যাগের মহিমায় দেশ ও বিশ্বকে গড়ে তোলা। এই কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ, সেই ত্যাগের বিনিময়ে আমরা সবাইকে উৎসর্গ করব। আমার চাওয়া প্রত্যাশা যেন বাংলাদেশ এগিয়ে যায়, বাংলাদেশ সার্বিকভাবে বাংলাদেশের মঙ্গলের জন্য আমি আশা করছি। আল্লাহর কাছে অনুরোধ চাই যে আমাদের দেশ ভালোভাবে চলুক, ভালোভাবে হোক, সবকিছু আনন্দের মতো হয়। ঈদ উল আজহা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, এটি এমন এক উপলক্ষ যা বলে যায় দায়িত্ব, সহমর্মিতা আর নতুন করে দেশ গড়ার অঙ্গীকারের কথা। ত্যাগের মাঝে আনন্দ খুঁজে নেওয়ার এক পরম বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল আজহা। তাই ব্যক্তি থেকে সমাজ জীবনে ত্যাগ আর ভালোবাসায় গড়ে উঠুক নতুন বাংলাদেশ। ঈদের দিনে মানুষের এই তো চাওয়া। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের 5টি জামাত। এতে অংশ নেন রাজধানীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। ইমামতি করেন যাত্রাবাড়ি আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যাপক ডক্টর খলিলুর রহমান মাদানী। এরপরে দ্বিতীয় জামাত 4টায়, তৃতীয়টি 9টায় এবং চতুর্থ জামাত 10টায় অনুষ্ঠিত হয়েছে। আর সবশেষ জামাত হয়েছে 10:45। এরপর মোনাজাতে দেশ এবং জাতির জন্য মঙ্গল কামনা করা হয়। দর্শক, ঈদের জামাত শেষে রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল, আর চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইবেন মীর। শুরুতে ফয়সাল, আপনার কাছে জানতে চাই পশু কোরবানি কেমন চলছে, সিটি কর্পোরেশনের যে নির্দেশনা সেটি মেনে করা হচ্ছে কিনা, বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে? আপনাকে ঈদ মোবারক এবং চ্যানেল 24 দর্শক যারা রয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সকাল থেকেই ঈদ পরবর্তী জামাত পরবর্তী আমরা রাজধানীর ধানমন্ডি, বেলি রোড, পল্টন এলাকা সহ বেশ কয়েকটি এলাকা ঘুরেছি এবং আমরা যে কোরবানি পশু জবের পরবর্তী যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করেছি। তবে এখন পর্যন্ত আমাদের চোখে তেমন কোনো অনিয়ম ধরা পড়েনি। 2-1টি এলাকায় অলিগলিতে যে 2-1টি গরু বা পশু জবাই হয়েছে সেখানে ময়লা ফেলে রাখা হয়েছে যেখানে সেখানে। তবে ধানমন্ডি সহ বেশ কয়েকটি এলাকায় আমরা দেখেছি খুব গোছালোভাবেই কিন্তু কোরবানি পশু জবাই করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট স্থানে, এইসব এলাকায় একটি নির্দিষ্ট স্থানে মূলত পশুগুলো জবাই করা হয়েছে এবং এর যে বর্জ্য রয়েছে, নারী বড়ির যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো কিন্তু সড়কের পাশেই রাখা হয়েছে, যেখান থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা এসে এই বর্জ্য আবর্জনাগুলো তারা নিয়ে যাবেন। আমরা দেখেছি কোনো কোনো এলাকায় কিন্তু সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ি আছে সেগুলো তৎপর রয়েছে, তারা বিভিন্ন স্থান থেকে ময়লা সংগ্রহ করছে এবং নিয়ে যাচ্ছে। তবে একটি
একটি স্পটে বিভিন্ন সময় কোরবানি পশু জবাই হওয়ার কারণে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে তাদেরকে। তবে বড় ধরনের কোনো অনিয়ম কিন্তু আমাদের চোখে এখনও ধরা পড়েনি এবং কোরবানির পশু জবাই পরবর্তী হতদরিদ্র বা দুঃখী যে মানুষগুলো আছেন যারা বছরে একদিন মাংস খান, তারা কিন্তু এখানে এসব এলাকায় এসে ভিড় জমাচ্ছেন কয়েক টুকরো মাংস নেওয়ার জন্য, পরিবারকে খুশি করানোর জন্য। এবং যারা কোরবানি দিচ্ছেন তারাও স্বেচ্ছায় চাচ্ছেন যে গরিব দুঃখীদের মাঝে এইসব মাংস যেন তারা বিলিয়ে দিতে পারে, বিলিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, সেই বিষয়টিও কিন্তু তারা চাচ্ছেন। তো আসলে কণা, আমি আপনাকে যেটা বলবো যে আসলে এখন পর্যন্ত যেসব এলাকা আমরা ঘুরেছি তেমন কোনো অনিয়ম আমাদের চোখে ধরা পড়েনি, দুই একটি এলাকার অলিগলি ছাড়া। এবং এইসব এলাকার ময়লা আবর্জনা বিকেল অবধি আসলে পুরোপুরি পরিষ্কার হয় কিনা সেটি এখন দেখবার পালা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাচ্ছি চট্টগ্রামে। ইবেন মীর আমাদের সঙ্গে যুক্ত আছেন। ইবেন, আপনাকে ঈদের শুভেচ্ছা এবং একই সাথে জানতে চাই চট্টগ্রামবাসী সুষ্ঠুভাবে পশু কোরবানি করতে পারছে কিনা? কণা, একেবারেই যেমনটি বলছেন সুষ্ঠুভাবে পশু কোরবানি হয়ে গেছে, সকালবেলায় সম্পন্ন হয়েছে। এখন এই মুহূর্তে আমরা এবার বর্জ্য ব্যবস্থাপনায় দেখছি আসলে একটু বলা চলে অন্যান্য বারের চেয়ে ব্যতিক্রম। এবার আমরা দেখছি যে মানুষের মাঝেও কিছুটা সচেতনতা এসেছে। অধিকাংশ জায়গায় আমরা দেখছি যে যারা এই পশু কোরবানি দিয়েছে তারা তাদের যে বর্জ্যগুলো তারা নিজেরাই অপসারণ করে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যেহেতু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। 8 ঘন্টার একটি চ্যালেঞ্জ তারা হাতে নিয়েছেন। সেই 8 ঘন্টার মধ্যে সব ধরনের বর্জ্য তারা সরিয়ে ফেলবেন এমনটি বলছেন। সেই হিসেবে মেয়র নিজে মাঠে থেকে কিন্তু সেই বিষয়টিও তদারকি করছেন। আমরা দেখেছি তিনি বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন। এখন এই মুহূর্তে আসলে একেবারেই শেষ দিকে, অর্থাৎ পশু কোরবানির পর বর্জ্য সরানো এছাড়া পাশাপাশি মাংসের কাটার যে বিষয়টি সেটিও কিন্তু অনেকটা শেষের দিকে। তবে পাড়া মহল্লায় অলিগলিতে কিছু জায়গায় যেগুলো আসলে সচেতনতার কিছু অভাব যেসব জায়গায় রয়েছে সেসব জায়গায় এখনো কিন্তু বর্জ্য আসলে রয়েছে। তবে সেটি আসলে খুবই কতটুকু আসলে 8 ঘন্টা যেহেতু চ্যালেঞ্জ নেওয়া হয়েছে এবং কর্মীরাও মাঠে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন, সেই হিসেবে কিন্তু মানুষও আশাবাদী যে অন্তত অন্যান্য বছরের তুলনায় এবার আর কম দুর্ভোগ বা দুর্গন্ধ এটি আসলে মানুষ পোহাবেন এমনটি তারা বলছেন। আর যেটি বলছেন যে আসলে পশুর চামড়া যেটি বিষয়টি, আরেকটি বিষয় রয়েছে, চামড়ার যেন পর্যাপ্ত দাম পায় সেই বিষয়টিও কিন্তু আসলে বলছেন। কিন্তু গেল কয়েক বছর আমরা দেখেছি যে আসলে চামড়ায় গরিব মানুষকে এটি আসলে গরিব মানুষের যেহেতু একটি সম্পদ সেটি আসলে ঠকানো হয়েছে। এবার যেন অন্তত সেটি না হয় সেদিকে নজর দেওয়ার কথা বলছেন। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইবেন মীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। এর আগে কাজী ফয়সাল আমাদের সঙ্গে রাজধানী ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন, জানাচ্ছিলেন পশু কোরবানির খবর। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে সকাল 9টায় হয় ঈদের নামাজ। জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে এক কাতার ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8টায় হয় ঈদের নামাজ। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মোনাজাতে সবার কল্যাণ প্রার্থনা করা হয়। এপ্রিলে নির্বাচনের ঘোষণায় শুধু বিএনপি নয়, গোটা জাতি হতাশ হয়েছে। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রমজানের পর নির্বাচনের সময়টি সঠিক সিদ্ধান্ত নয়। আশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশি নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এপ্রিলে প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথা জানান। ঘোষণাপত্র যদি প্রতিশ্রুতি সময়ের মধ্যে হয়, জুলাই মাসের মধ্যে হওয়ার কথা বলা হয়েছে, যদি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয় তাহলে নির্বাচনের যেই সময় বলা হয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। কারণ আমরা আগের থেকেই বলছিলাম যদি বিচার এবং সংস্কারের আমাদের নিশ্চয়তা তৈরি হয়, রোডম্যাপ তৈরি হয়, তাহলে ডিসেম্বর থেকে জুন যেই সময়ের মধ্যে সরকার মনে করবে সুষ্ঠু নির্বাচন সরকার কন্ডাক্ট করতে পারবে তারা সেটা ঘোষণা করতে পারেন। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতি যেন তেন নির্বাচন চায় না, ভোটের সমতল মাঠ থাকলে
রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন হবে। যুব সমাজকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। তো উনি যেহেতু কথা দিয়েছেন, আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই লক্ষ্য অর্জনে তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান সহ বিশ্বের কয়েক দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারতে বরাবরের মতোই সবচেয়ে বড় জামাতের আয়োজন করা হয়েছে দিল্লির জামে মসজিদে। দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। তবে কোরবানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। নির্ধারিত স্থানের বাইরে কোরবানি দিলে হতে পারে জেল, জরিমানা। নিষিদ্ধ করা হয়েছে গরু এবং উটের কোরবানি। অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় জামাত হয়েছে ফয়সল মসজিদে। এছাড়া একই দিনে ঈদ পালিত হচ্ছে ব্রুনাই এবং মালয়েশিয়াতে। ঈদ উল আজহা নামাজ কে ইজতেমাত তাহরি মসজিদ সদর নর্থ বোহরা বিরাদরি কে আফরাদ নে ইজতেমাই और ইনফরাদ। খেলার খবর এবার অন্যরকম ঈদ জাতীয় দলের ফুটবলারদের, তবে হামজা চৌধুরী, ফাহমিদুলদের জন্য আরও বেশি বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব উদযাপন করছেন তারা। সকালে ফুটবল ফেডারেশনের উপহার দেয়া সাদা পাঞ্জাবি পরে টিম হোটেলের পাশে মসজিদে ঈদের নামাজ আদায় করেন জামাল, মুরসালিন, হামজারা। পথে তাদের ঘিরে ধরেন ফুটবল সমর্থকরা, তোলেন সেলফি। ফুটবলারদের সকালের নাস্তায় নিয়মিত খাবারের সাথে সেমাই ছিল। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে ঈদের ছুটি এই লাল সবুজ প্রতিনিধিদের। এমনকি বিকেলে দল বেঁধে অনুশীলনও করতে হবে তাদের। পরিবার ছাড়া ঈদের উদযাপনের আক্ষেপ সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়ে মেটাতে চান ইসা ফয়সাল এবং সুমন রেজারা। এরই সাথে শেষ করছি দুপুর 12টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।